আচ্ছা দেখো, আমরা হচ্ছে সরলরেখার চ্যাপ্টার 3টা দেখতেছিলাম আর কি। মানে লাস্ট ক্লাসে আমরা মনে হয় 3.2 করতেছিলাম গত কয়েকটা ক্লাস যাবৎ। সো লাস্ট ক্লাস পর্যন্ত মেবি আমরা হচ্ছে সিএমএস স্যারের 3.2 এর তোমার 7, 8 এগুলো দেখা শেষ, 8 নম্বরও শেষ করছিলাম। সো আজকে হচ্ছে আমরা 9 থেকে শুরু করবো। যদি তোমরা একটু দেখো, এই আমরা 8-এর কয়েকটা ম্যাথ করছিলাম। সো এখানে কয়েকভাবে অঙ্ক দেখাচ্ছিলাম আমি। আজকে হচ্ছে 9 নম্বর দেখব। আসলে 3.2টা হচ্ছে তোমার মানে মোটামুটি একটু কয়েকটা চ্যাপ্টার কম্বিনেশন বলতে পারো। এখানে দেখা যায় সামনের যে অ্যাডভান্স চ্যাপ্টারগুলো আছে সামনের দিকে, ওইখান থেকেও কিছু জিনিস এখানে মানে একটু টাচ দেওয়ার চেষ্টা করছে। সো দেখো, এগুলো ইম্পর্টেন্ট অঙ্ক। 9 নাম্বার খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে তবে একটার সাথে একটা মিল আছে আর কি। দেখো আমরা কি বলছি এখানে, যে মানে এখানে দেখো ডিফারেন্ট টাইপের অঙ্ক আছে আর কি, বুঝতে পারছো? সবগুলো এক টাইপ না, একটু একটু আলাদা। যেমন মানে মিক্সার টাইপের আর কি, ঠিক আছে? যেমন দেখো বলছে 9 রেখে যে এবিসি ত্রিভুজের বিসি সি এবি বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত হলে এ বি সি বিন্দু ত্রয়ের স্থানাঙ্ক নির্ণয় করে। মানে তাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বলছে যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টের স্থানাঙ্ক বের করতে। সো এটা যদি দেখো, যেমন আমরা হচ্ছে 3.2 আসছি আমার স্যার এক্সারসাইজ 3.2 আর কি। সো এখন দেখো এখানে আমরা হচ্ছে আজকে 9 থেকে শুরু করব। একটা দেখো এখানে উনি 3টা আর কি বিন্দু দিয়েছে, তবে এটা শীর্ষবিন্দু না, অবশ্যই হচ্ছে মধ্যবিন্দু। যেমন এটা হচ্ছে আমার ধরো ত্রিভুজটা, মোটামুটি দিক থেকে নেই। একটু বড় করে রাখলে ভালো হতো, কারণ একটু। সো এটা ধরো আমার এ শীর্ষ, এটা বি, এটা হচ্ছে সি। হ্যাঁ, সো এখন এর যে মানে বিসি এর মধ্যবিন্দু ধরো হচ্ছে আমার, এটা হচ্ছে আমার ডি, আর এসির মধ্যবিন্দু ধরো ই, আর এ বি এর মধ্যবিন্দু ধরো এফ। আমরা ধরে নিলাম আর কিছু। এই 3টার স্থানাঙ্ক দেওয়া আছে তোমার। ডি এর স্থানাঙ্ক দিচ্ছে ধরো এরকম 3, -5। তারপরে ই এর ধরো স্থানাঙ্ক দিচ্ছে এরকম 5, -2। আর এফ এর স্থানাঙ্ক দিচ্ছে ধরো তোমার কত ছিল, -2, -1। এরকম স্থানাঙ্ক দিচ্ছে। বলছে যে আমাদেরকে এ বি সি এর স্থানাঙ্ক নির্ণয় করার জন্য আর কি, ঠিক আছে? মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন কথা হচ্ছে আমরা কি করতে পারি। দেখো আমরা হচ্ছে, দেখো আমরা কিন্তু কোনো শীর্ষের স্থানাঙ্ক জানি না। সো আমরা যদি এটা ধরে নেই x1 y1, এটা ধরে নেই x2 y2, এটা ধরে নেই x3 y3, এরকম ধরে নিতে পারি। তারপরে কি করি, যেহেতু মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে এই দুটাকে যোগ করে মানে অর্ভুজ অর্ভুজ যোগ করে 2 দ্বারা ভাগ করলে কি করব, 2 দ্বারা ভাগ করলে আমি কি এটা পাবো। আবার কি তোমরা বলতে পারবো যে y2 + y3/2 করলে আমি এটা পাবো, =−5 লাগবে। এখানের জন্য আমরা তাহলে কি দুইটা সমীকরণ পাইতেছি। আবার সেমভাবে এখানেও দুইটা সমীকরণ পাবো, আবার সেমভাবে এখানে দুইটা সমীকরণ পাবো, মানে টোটাল 6টা সমীকরণ আমি এখানে পাইতেছি, যদি আমি মধ্যবিন্দু দিয়ে করি আর কি। বুঝতে পারছো তো তোমরা? কারণ মধ্যবিন্দুর সূত্র আমরা জানি যে দুইটা স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায়। মানে এটার স্থানাঙ্ক যোগ করলে এটা পাবা, আবার এটা পাবা আর কি, মানে কোটি নিলে। আবার এখানেও সেম, এই দুইটার স্থানাঙ্ক যোগ করে 2 দ্বারা ভাগ করলে এটা পাবা আর কি। সো এটা আমরা জানি আর কি। কিন্তু ঝামেলাটা হলো এখানে দেখো তোমার কতগুলো আননোন চলে আসে। এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, আমার টোটাল 6টা। আছে 6টা সমীকরণ আসবে। 6টা সমীকরণ যদি সমাধান করো তাহলে কি তুমি পাইবে। কিন্তু 6টা সমীকরণ সমাধান করা মানে বুঝো মানে কয়েক পৃষ্ঠা হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এটা মানে খুবই একটা বাজে নিয়ম, ঠিক আছে? তোমরা যদি ওইভাবে আগাও তাহলে অঙ্ক মানে ভাই হবে, কিন্তু
খুবই কষ্টদায়ক আর কি, ঠিক আছে। সো আসল কথা হচ্ছে আমরা এখানে মানে অঙ্কটা যত কঠিন মনে হইতেছে এত কঠিন না, আমরা মুখে মুখেও কিন্তু এই তোমার ABC এর স্থানগুলো বের করে ফেলতে পারি আর কি, ঠিক আছে। সো সেটা আমি পরে দেখাবো। আসলে আমি লাস্ট ক্লাসে কিন্তু আমি তোমাদের কয়েকটা জিনিস দেখাচ্ছিলাম, ওগুলো একটু পরে মনে করাবো। আমি যদি একটু একটা কাজ করি, এখানে কয়েকটা জিনিস একটু যোগ করে দিই, যেমন যদি দেখো EFটা যদি একটু যোগ করে দিই, দেখো কীরকম হয়। এটা একটু অন্য কালার নেই, যেমন এইটা, এই দুটাকে যোগ করে দিলাম, হ্যাঁ। সো এখন আমরা আসলে একটা জিনিস জানতাম, যেমন ছোটোবেলা থেকে 9-10 পড়ছিলাম, যেমন ধরো যদি এরকম হয়, মানে এটা এখানে একটু দেখায়, যেমন এটা যে কোনো একটা ত্রিভুজ আর কি, ঠিক আছে। যে কোনো একটা ত্রিভুজ, হ্যাঁ, যে কোনো ত্রিভুজ সেক্ষেত্রে সত্য, যেমন এটা আমার যে কোনো ত্রিভুজ, যেটা ABC একটা ত্রিভুজ। সো হ্যাঁ, এটা AB, এটা BC, এটা AC বাহু আর কি, ঠিক আছে। সো আমি কি করলাম, এটার মধ্যবিন্দু নিলাম, এটার মধ্যবিন্দু নিলাম, হ্যাঁ, মধ্যবিন্দুটা যোগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু আমার, ধরো DE, ঠিক আছে। DE হচ্ছে আমার মধ্যবিন্দু, হ্যাঁ। সো DE হচ্ছে আমার কি, এখন দেখো যদি এরকম হয় যে আমি কি করছি, AB আর হচ্ছে ACর মধ্যবিন্দু দুইটাকে কি একটা সংযোগ সরলরেখা দিয়ে মানে যোগ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এখন দেখো AB যে বাহু আছে আর AC যে বাহুর মধ্যবিন্দু যে সংযোগ সরলরেখা, এটা হচ্ছে আমার কি BC এর সমান্তরাল এবং কি অর্ধেক হবে আর কি। এটা তো তোমরা জানো যে AB আর AC মানে মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা হবে হচ্ছে BC এর কি সমান্তরাল, দেখো ওরা কিন্তু সমান্তরাল, আর ও হবে হচ্ছে মানে অর্ধেক আর কি, এটার অর্ধেক হবে এটা। এটা কিন্তু আমরা জানতাম, BC এর সমান্তরাল এবং অর্ধেক হয় আর কি, ঠিক আছে। তো সেমভাবে আর কি তুমি যদি এরকম একটা কাজ করো, এখানে ওর মধ্যবিন্দু নাও, ওর মধ্যবিন্দু নিয়ে তুমি যোগ করতে পারো, কোনো সমস্যা নাই। এটা যোগ করে দিলাম, এটা যোগ করে দিলে দেখো কি হলো, এটা হবে হচ্ছে এটা সমান্তরাল, AC সমান্তরাল হবে এবং অর্ধেক হবে আর কি, ঠিক আছে। এটা হবে AC এর সমান্তরাল আর হচ্ছে অর্ধেক হবে। আবার দেখো ও কিন্তু সমান্তরাল, হ্যাঁ সমান্তরাল। আবার সেমভাবে তুমি এটাও যোগ করে দিতে পারো, এটা যোগ করে দিলে কি হবে, এটা হবে এর সমান্তরাল মানে AB বাহুর সমান্তরাল, আর কি হবে অর্ধেক হবে মানে AB এর অর্ধেক হবে। সো এই জিনিসটা আমরা জানতাম যে সব ত্রিভুজের জন্যই এটা হচ্ছে মানে সত্য আর কি, ঠিক আছে। সো এখানে আমরা দেখতেছো এই জিনিসটি আমরা এখানে অ্যাপ্লাই করবো, যে দেখো এখানে আমার এই যে AB আর ACর মধ্যবিন্দু আছে, মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা কি আমার BC এর সমান্তরাল এবং অর্ধেক, হ্যাঁ। সো এটা আমরা জানি। সো এখানে সেমভাবে যদি আমি বাকিগুলো একটু যোগ করে দিই, যেমন এটা যোগ করে দিলাম, এটা কি হবে আমার AC এর সমান্তরাল হবে এবং অর্ধেক হবে, মানে DFটা দেখো বুঝো কিনা। সেমভাবে আমার কি এখানে DE যেটা আছে এটাও কিন্তু, এই যে DEটা, এটাও কি আমার DEটা হচ্ছে আমার তোমার AB এর সমান্তরাল এবং অর্ধেক, দেখো AB এর সমান্তরাল এবং অর্ধেক DEটা, তো মশা লাগতেছে। আচ্ছা যাই হোক, সো এটা আমরা আগে থেকে জানি, হ্যাঁ, মানে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারবো আর কি, ঠিক আছে। সো এটা যদি হয় তাহলে দেখো বিষয়টা কি দাঁড়াইলো, আমি এগুলোর নাম দিই। তো এখন দেখো আরেকটা জিনিস হচ্ছে, যেহেতু ABটা হচ্ছে আমার একটা বাহু আর ABর মধ্যবিন্দু হচ্ছে D, তাহলে D কিন্তু আমার এই BCকে কি করবে, সরি আমি BC না বলে AB বলে ফেলেছি মনে হয়। দেখো ABটা হচ্ছে আমার একটা বাহু, মানে BCটা হচ্ছে আমার একটা বাহু আর BCর মধ্যবিন্দু হচ্ছে D, তাহলে Dটা কি করছে, BCকে সমান দুই ভাগে ভাগ করছে, তাহলে এই অংশ কিন্তু সমান। এখন আমি বলতেছি এই EFটা কি এই BC এর সমান্তরাল এবং অর্ধেক, তার মানে দেখো এই অংশটা যতটুকু আমার এই অংশটা কিন্তু ততটুকু হবে, কারণ এটা হচ্ছে আমার BCর অর্ধেক, ও কিন্তু BCর অর্ধেক, হ্যাঁ। তাহলে তুমি লিখতে পারবা EF ইকুয়াল টু CD কিন্তু লিখতে পারবা, কারণ এটা শর্ত অনুসারে সমান, কারণ ও কি হবে সমান্তরাল হবে এবং কি হবে বাহুর অর্ধেক হবে ও এটা, তাহলে এই অংশ অর্ধেক, এই অংশ কিন্তু অর্ধেক, ঠিক আছে। সো সেমভাবে দেখো যদি আমি এটা নিয়ে চিন্তা করি এখানে, তারপর এটা নিয়ে যদি চিন্তা করি, দেখো ও হচ্ছে অর্ধেক এবং সমান্তরাল, মানে AC এর অর্ধেক হচ্ছে আমার DF এবং কি সমান্তরাল, তাহলে এই যদি আমার ACর মধ্যবিন্দু হয় তাহলে আমার এটা কি, এটা হচ্ছে একটা অংশ, এটা আরেকটা অংশ, তাহলে মানে এই অংশ কিন্তু সমান হবে, যেহেতু
এটা হচ্ছে আমার এসি এর অর্ধেক, এই সিইটাও কিন্তু আমার এসি এর অর্ধেক, তাহলে এটা সমান হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমার একটা সামান্তরিক হয়ে গেছে, কারণ আমরা সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো কিন্তু সমান থাকে আর কি, ঠিক আছে। সো আমরা তো জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি থাকে, মানে তোমার সমান আর সমান্তরাল থাকে, তারা হচ্ছে কি আমার কি সামান্তরিক, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এটা কিন্তু আমাদের সামান্তরিক হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো দেখো আর আমরা হচ্ছে যেহেতু এটা সামান্তরিক হয়ে গেছে, মানে আমি একটু যদি কালার করে রেখে দিই, যেমন এই অংশটা পুরো আর কি, হ্যাঁ লাল কালি তো দিছি, মানে এই অংশটা পুরো আর কি, এটা পুরো আমার একটা সামান্তরিক হয়ে গেছে আর কি, ঠিক আছে। সো যেহেতু সামান্তরিক হচ্ছে, এখন দেখো আমি যেহেতু এটা একটা সামান্তরিক যদি হয়, তাহলে দেখো আমি কিন্তু এই সামান্তরিকের 3টা কৌণিক বিন্দুর মান জানতেছি, যেমন এইটা এইটা এইটা, তাহলে বাকি আছে কি সি। এখন কথা হচ্ছে আমি কিন্তু তোমাদের লাস্ট ক্লাসে মানে এর আগের ক্লাসটায় দেখাইছি যে সামান্তরিকে যদি 3টা কৌণিক বিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা কিন্তু অপরটা মানে নির্ণয় করে ফেলতে পারি একদম, এটা মানে একদম ইজি, মানে যে এখানে আমি কিন্তু দেখাইছিলাম এর আগের, এই যে এখানে দেখাইছিলাম 7 নম্বরে, ঠিক আছে, 7 নম্বর ম্যাথগুলো এরকম আমরা শিখছিলাম। সো যদি এরকম হয় তাহলে দেখো আমরা একদম ইজিলি করতে। সো আমি হচ্ছে এটা তুমি সি বিন্দু এক মানে কোনো ব্যাপার না এটা বের করো, তবে কথা হচ্ছে আমরা মানে রিটেনের জন্য কীভাবে লিখবো আর কি, এই জন্য আমি হচ্ছে তোমাদের 3ভাবে আর কি ম্যাথগুলো একটু দেখাবো, মানে প্রিভিয়াস জিনিসগুলো একটু মনে করবো। প্রথম হচ্ছে রিটেনের জন্য, সো রিটেনের জন্য আমরা কীভাবে করতে পারি, মানে মেথড 1, ঠিক আছে। মেথড 1টা যদি একটু করি, দেখো আমরা কি করলাম, একটু একটু কর্ণটা ধরো এই সামান্তরিকের এই কর্ণটা একটু আঁকা দিলাম, ঠিক আছে, এটা আমি আঁকা দিলাম, ঠিক আছে, মানে সিএফ কর্ণটা কি আঁকা দিলাম, হ্যাঁ। সো এখন দেখো আমি যদি বলি যে এই সিএফটা আর হচ্ছে ডিইটা পরস্পর কি আমার পি বিন্দু ছেদ করে, ঠিক আছে। আর আমরা জানি সামান্তরিকের কি কর্ণদ্বয় কি পরস্পরকে সমান ভাগে ভাগ করে আর কি, ঠিক আছে, মানে এই অংশ সমান, এই অংশ সমান আর কি, ঠিক আছে। তাহলে দেখো আমার পি বিন্দু হবে কিন্তু ডি এর মধ্যবিন্দু, এটা তো তোমরা জানো। পি বিন্দু কি হবে, ডি এর মধ্যবিন্দু, এটা কিন্তু আমি লাস্ট ক্লাসে করাইছি আর কি, ঠিক আছে। সো কারণ কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর কি, হ্যাঁ। সো এটা যদি আমি বলি, সো দেখো আমি যদি একটু বলি এখানে কীভাবে লিখবে, তোমার রিটেনের জন্য এইভাবে লিখবে, যেমন এটা দিয়ে লিখি কারণ দেখা যায় না অনেক সময়, যেমন তুমি বলতে পারো সিডিইএফ, এই সিডিইএফ বা যেটা বলো বা ডিসিইএফ নিলাম, ডিসিইএফ সামান্তরিক, যেহেতু হচ্ছে আমার এটা সমান্তরাল, মানে বিপরীত বাহু সমান ও সমান্তরাল, মানে এরকম, যেহেতু কি তুমি বলতে পারো সিডি ও কত ইএফ সমান এবং সমান্তরাল, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে এটা আমার সামান্তরিক, ঠিক আছে। সো দেখো আমার তাহলে আমি বলতে পারি যে ডিইআর সিএফ কর্ণটা হচ্ছে পরস্পর পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, বলতে হবে যে আমার ডিই ও সিএফ কর্ণদ্বয় কি পরস্পরকে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। আসলে মেন কথা, তুমি যদি একটা স্থানাঙ্ক বের করে ফেলতে পারো, বাকিটি এমনি বের করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। রিটেনের জন্য হোক আর জন্য, তাহলে পি বিন্দু যদি আমার কি হয়, ডি এর মধ্যবিন্দু হয়, সুতরাং পি বিন্দু ডিই এর মধ্যবিন্দু,
যদি হয় তাহলে সুতরাং পি, এটাকে আমরা কী লিখবো, মানে দুইটা যোগ করে দিতে পারি, যেমন 5 + 3 ডিভাইডেড বাই 2, আরটা হচ্ছে তোমার -5 - 2 বা -2 - 5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। সো দেখো কত আসে, এখানে আসে পি আসে হচ্ছে 3 মানে 8/2 মানে 4, কমা এখানে আসে হচ্ছে -7 -7/2, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। এখন দেখো পি বিন্দুটা কিন্তু আবার সিএফ এর মধ্যবিন্দু, তোমরা বলতে পারবা পি বিন্দু হচ্ছে তোমার সিএফ এর মধ্যবিন্দু। সো ওইভাবে আমরা যদি করি, সিএফ এর মধ্যবিন্দু পি, মধ্যবিন্দু পি আর কি, ঠিক আছে। সো আমি যদি এটাকে একটু এরকম ধরে নিই, যেমন এটাকে ধরলাম হচ্ছে ধরো x1 y1, এটা হচ্ছে আমার x2 y2, x3 y3, এরকম ধরে নিয়েছে আর কি। ধরে নিলে তাহলে পি বিন্দু যদি হয় হচ্ছে তোমার সিএফ এর মধ্যবিন্দু, তাহলে স্থানাঙ্ক যদি যোগ করি তাহলে তুমি বলতে পারবো হচ্ছে মানে x3 -2 ডিভাইডেড বাই 2, আর হচ্ছে ডিভাইড বাই 2, আর হচ্ছে তোমার কত y3 -1 ডিভাইড বাই 2 হবে হচ্ছে তোমার এইটা। সো সেফ যদি পি বিন্দুর মধ্যে হয় এরকম লিখতে পারো তুমি, আমি আলাদা আলাদা করে লিখি, যেমন সুতরাং পি বিন্দুর আরেকটা স্থানাঙ্ক হবে এরকম, যেমন x3 -2 ডিভাইড বাই 2, কমা y3 -1 ডিভাইড বাই 2, ঠিক আছে। দেখো এটাও পি, এটাও পি, দুইটাই পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা আলাদা আলাদা করে লিখতে পারি। সুতরাং শর্ত মতে লিখতে পারবা, শর্ত মতে আমি লিখতে পারবো x3 -2 ডিভাইড বাই 2 = 4, আমি দুইটা সমান লিখতে পারি আর কি। তাহলে লিখতে পারবো x3 -2 হচ্ছে আমার কত, এখানে আসে হচ্ছে আচ্ছা গুণ করে দিলে হচ্ছে আমার 8, বা x3 আমার 10, ঠিক আছে। তাহলে x3 - 10, আবার ওর ক্ষেত্রে লিখতে পারবো y3 -1 ডিভাইড বাই 2 আমার আসলে -7/2, -7 একটা মাইনাস আছে অবশ্যই, তাহলে 2 কাটা যায়, তাহলে y3 -1 কত, -7, -7 লিখতে হবে। তাহলে আমার কত আসে y3 আসে -6। সুতরাং তোমরা বলতে পারো আমরা সি বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি, এটাই আমার সি বিন্দুর স্থানাঙ্ক, যেটা হচ্ছে আমার 10, -6, ঠিক আছে। সো আমি এটা পেয়ে গেলাম 10, -6 আর কি, 10, -6। সো আমি সি বিন্দু যেহেতু পেয়ে গেছি, বাকিগুলো কিন্তু এখন একদম ইজিলি বের হয়ে যাবে। যেমন দেখো এই এসি এর মধ্যবিন্দু কিন্তু ই, তাহলে কি এই দুইটা যোগ করে দুইটা ভাগ করলে আমি কি 5 পাবো। সো এরকমভাবে করতে পারবা যে ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ই এসি এর মধ্যবিন্দু, ই যদি এসি এর মধ্যবিন্দু হয় যেমন, তাহলে তুমি লিখতে পারবা যে ই যদি হয় এসি এর মধ্যবিন্দু, তাহলে কত x3 মানে 10 + x1 বা x1 + 10 ডিভাইড বাই 2 হবে হচ্ছে তোমার মধ্যবিন্দুটা কত আছে, 5, ঠিক আছে। তাহলে x1 + 10 = 10, তাহলে আমার x1 আসে 0, x1 = 0। আবার কি y1 -6 লিখতে পারো, y1 -6 ডিভাইড 2 কত, -2, তাহলে আমার কত আসে y1 -6 -4, y1 আসে আমার 2, ঠিক আছে। সো এটা আসছে আমার, সুতরাং আমার এই বিন্দুর স্থানাঙ্ক আসলো কত, 0,2 পাইলাম। সেমভাবে ওয়াটটা বের করতে একটু পাচ্ছি আমি 0,2,
আছে। আর লাস্ট হচ্ছে আমার দেখো এফটা হচ্ছে আমার এ বির মধ্যবিন্দু, তাহলে এই দুটোকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমি আর পাবো, যেমন আমি লিখতে পারবো যে 0+2, 0 প্লাস হচ্ছে তোমার x2 ডিভাইড বাই 2 ইকুয়াল টু -2 লিখতে পারবো। আবার লিখতে পারবো যে আমার এ বির মধ্যবিন্দু হচ্ছে এফ, এবার মধ্যবিন্দু এফ হয়, তাহলে আমি বলবো 0+x2 ডিভাইড 2 ইকুয়াল টু আসবে হচ্ছে তোমার -2, তাহলে x2 ইকুয়াল টু -4 পেলাম। আবার তুমি লিখতে পারবা যে এটা হচ্ছে 2+y2, যেমন 2+y2 ডিভাইড 2 ইকুয়াল টু আসে কত, আর হচ্ছে -1 আর কি। তাহলে y2 ইকুয়াল টু হবে হচ্ছে তোমার হচ্ছে এখানে -2 বা y2 ইকুয়াল টু -4, কারণ এই 2টা এখানে আসলে আগে একটা 2 আসছিল, তাহলে -4 আসে। ঠিক আছে, সুতরাং আমার কত আসছে এখানে তোমার, এটা হচ্ছে আমার বি বিন্দু আসছে হচ্ছে -4, এরকম আসছে -4, সো এই হচ্ছে তোমার 3টে বিন্দু পেয়ে গেছো তুমি। ঠিক আছে, এটা হচ্ছে -4, সো এই ছিল আমার মেথড 1 আর কি। ঠিক আছে, সো তুমি এভাবে করলে হবে, কোনো সমস্যা নেই, এটা সবচেয়ে বড় নিয়ম। এখন দেখো আমরা হচ্ছে মেথড 2টা করবো আর কি। মেথড 2 হচ্ছে তোমাদের স্পেশাল মেথড ছিল আর কি। ঠিক আছে, সো এটা আমরা মুখে মুখে করে ফেলতে পারি। যেমন আমরা জানি যে একটা সামান্তরিক বা একটা চতুর্ভুজের কত মানে 4টা যদি 3টা বিন্দু দেওয়া থাকলে আমরা কিন্তু মানে 4 নাম্বারটা বের করে ফেলতে পারি। যেমন দেখো এখানে আমার সিটা দেওয়া ছিল না, আমি কোনটা জানি, ডি, এফ আর ই, এই 3টা জানি আর কি। তাহলে আমরা কিন্তু অবশ্যই সিটা বের করতে পারি। এটা কীভাবে, যেমন আমি বলছিলাম যে মানে 2টা যোগ করবা ওর বিপরীতটা বিয়োগ করবা। ঠিক আছে, মানে কর্ণ বরাবর 2টা যোগ করবা আর বিপরীতটা বিয়োগ করবা। যেমন দেখো আমি যদি 3 সাথে +5 করি তাহলে কত আসে 8, 8 সাথে -2 করো, -2 করে দেখো 8, আমি একটু বড় করে লিখি, যেমন 3, এটা হচ্ছে 3 +5 মাইনাস করবো হচ্ছে ওরে, তাহলে ওরে করলে মাইনাস করলে হচ্ছে 3+5 আসে 8, 8 আসে। এটার সাথে যদি আমি -2 করি, -2 মানে এরকম আসে, তাহলে 8 মাইনাস মানে +2, তাহলে 10। দেখো ওর ভুজ কিন্তু আমার ছিল 10। যখন ভুজ নিয়ে চিন্তা করবো তখন ভুজ নিয়ে, যখন কোটি নিয়ে চিন্তা করবো তখন কোটি নিয়ে। আবার যদি কোটি নিয়ে চিন্তা করো তাহলে দেখো -5 -2 যোগ করো, কত আসবে, -5 -2 -5 -2 মানে হচ্ছে -7, মানে ইকুয়াল টু -7, ওরটা করবো বিয়োগ, ওরটা হচ্ছে -1, তার মানে +1, তার কত আসছে -6, দেখো -6। ঠিক আছে, সো এটা ছিল আমাদের স্পেশাল মেথড, মানে মেথড 2 যেটা, বা বাকিগুলো তুমি কীভাবে বের করতে পারবা যদি তুমি অর্থটা বুঝে যাও। তাহলে দেখো এখানে আমরা আরও কিছু নিয়ে কাজ করতে পারি। যেমন দেখো এখানে এই সামান্তরিকটা একটু দেখো, অন্য কোনো কালার হলে ভালো হতো। আচ্ছা, এটা দিয়ে দেখো, যেমন এটাও কিন্তু একটা সামান্তরিক। ঠিক আছে, আমরা এটা বের করতেছি, এই একটা, এটা হচ্ছে আমার AEDF, এটাও একটা সামান্তরিক। সো এই সামান্তরিকের ক্ষেত্রে আমি কিন্তু দেখো এইটা জানি, আমার বের করতে হবে A। ঠিক আছে, এই 3টা জানি, বের করতে হবে কি আমার A। তাহলে এই বের করতে হলে তোমার কি করতে হবে, এই দুটাকে যোগ করবা, এটা বিয়োগ করবা। যেমন দেখো এখানে যদি আমরা এটা নিয়ে কাজ করি তাহলে তোমরা কি করো, এই দুটো যোগ করো। যেমন এই দুটো যদি যোগ করি আমি কত আসে দেখো, একটু আবার আইকা দিই এইটা আর কি। সো এই দুটো যোগ করলে আসে -2 +5, মানে 5 + 2 সাথে মাইনাস করবো হচ্ছে -2। দেখো এখানে আমার আসে হচ্ছে কত
5 আসছে আর সে 2 আসছে, মানে আচ্ছা এটা যেহেতু যোগ করতেছি তাহলে 5 - 2 হবে, 5 - 2 সাথে আমি বিয়োগ করবো হচ্ছে এইটা, দেখো এটা হচ্ছে আমার ছিল অর বিপরীত, তাহলে -3, তাহলে কত আসে দেখো, মানে 5 - 5, তাহলে কত 0 আসে, দেখো আমার এই বিন্দুর ভুজ কিন্তু 0। ঠিক আছে, আবার যদি আমি কি কঠিন নিয়ে চিন্তা করি, দেখো ওদের যোগ করো, যেমন এই দুটো যোগ করো, যেমন ওর আছে -1, ওর আছে -2, যোগ করলে আছে -3, -3 সাথে বিয়োগ করবো আমি, ওকে, তাহলে ওর বিয়োগ করলেও কত আসছে এখানে, যেহেতু -5 তাহলে +5 হয়ে যাবে, +5, তাহলে কত আসে দেখো, আমার আসে হচ্ছে আমার 2, দেখো ওর কোটি কিন্তু 2 ছিল। ঠিক আছে, সো এইভাবে কিন্তু আমরা বের করে ফেলতে। এখন যদি আবার আরেকটা সামুদ্রিক তুমি দেখো, সেটা হচ্ছে তুমি এটা নিয়ে চিন্তা করতে, এইটা যদি এই স্থানে করতে চাও তাহলে এটা নিয়ে চিন্তা, মানে তিনটা ঘুরে ফিরে তুমি তিনটা নিবে, নিলে যেটা আসে আর কি, এটাকে বলতে পারবা তুমি BFED, যেমন এইটা আর কি, কলমে তো কালেকশন হয়ে যাবে, এইটা এই যে এখানে হলুদ দিয়ে দিলাম, এইটা 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 আর কি। ঠিক আছে, তাহলে এটা বের করতে হলে এই দুটো যোগ করে আর বিয়োগ করবো, যেমন দেখো 3 সাথে যদি ওর যোগ করো তাহলে 3 - 2 মানে 1, 3 মানে যোগ করতেছি, 3 - 2 মানে 1, এটার সাথে আমি কি করব, ওর বিয়োগ করব, তাহলে 1 - 5 মানে কত, -4, দেখো আর ভুজ আছে -4। আবার সেমভাবে কোটির ক্ষেত্রে সেম, দেখো এটা আছে -1, এটা আছে -4, যোগ করলে কত, -6, -6 এর সাথে অরটা করবো বিয়োগ, তাহলে -6 + 2, -6 + 2 কত আসে, -4, দেখো আর কোটি কত, -4, এটাও আমার সেম। ঠিক আছে, সো এই জন্য আমি বললাম এই তিনটা সামুদ্রিক নিয়ে আমরা একসাথে কাজ করছি, এখানে আমাদের মানগুলো কি বের হয়ে গেছে। সো এটা ছিল আমাদের কি মেথড 2, স্পেশাল মেথড ছিল, মানে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, কোনো সমস্যা নাই আর কি। ঠিক আছে, সো এখন যদি আরেকটা মেথড ছিল আমাদের, যেটাকে আমরা বলছি হচ্ছে দূরত্ব দিয়ে আর কি, সো সেটা যদি একটা অ্যাপ্লাই করি, মানে মেথড 3-তে আমরা এই স্থানাঙ্কগুলো একদম সহজে বের করে ফেলতে পারবো আর কি। ঠিক আছে, সো যদি দেখো এখানে আমার হচ্ছে এই সি বিন্দুর জন্য একটু চিন্তা করি, যেহেতু আমার সি বিন্দুর স্থানাঙ্ক আমি কিন্তু প্রথম জানতাম না। ঠিক আছে, এই কালিটা নিলাম, যেমন দেখো আমার এই যে দূরত্বটা ছিল দেখো, যেমন এই দূরত্বটা দেখো তুমি, এটা আমি কিন্তু জাস্ট এটা তিনটা স্থানাঙ্ক জানি, ওদেরটা জানি না। হ্যাঁ, যেমন দেখো এটা ছিল আমার হচ্ছে 2, এটা ছিল 5, তাহলে এটার মধ্যে এই দূরত্বটা কত, মানে শুধু ভুজ নিয়ে চিন্তা করলে বা এক্স অক্ষ বরাবর দূরত্বটা কত, দেখো আমি বলছি যে বিয়োগ ফলের মান হবে দূরত্ব, যেমন হচ্ছে 5 - 2 করো, যেমন 5 - 2 করলে আসে হচ্ছে +2, মানে হচ্ছে 7 চলে আসে আর কি, তাহলে এই দূরত্ব হচ্ছে তোমার 7। সো এই দূরত্ব যদি 7 হয়, এটাও কি 7 হবে, এটাও আমার কি 7, এটাও 7। ঠিক আছে, সো আমি বলছি যে বাড়লে যোগ, কমলে বিয়োগ। যেমন দেখো যদি বুঝ নিয়ে চিন্তা করে দেখো, ও হচ্ছে -2, ও হচ্ছে 5, তাহলে কি বাড়ছে, বাড়লে কি যোগ, তাহলে -2 সাথে 7 যোগ করো, দেখো কত আসে, +5। সেমভাবে দেখো আর হচ্ছে আমার 3 সাথে কি 7 যোগ করো, কত আসে দেখো, 3 আর 7 যোগ করলে আসে হচ্ছে আমার 10, এই দেখো আর বুঝ 10, বুঝতে পারছো। এই হচ্ছে, আমি যদি কোটি নিয়ে তুমি চিন্তা করো, দেখো কোটিটার কত আসে, ওর হচ্ছে -1, ওর হচ্ছে -2, তাহলে যদি দূরত্বটা কত দেখো, -1 + 2 মানে দূরত্ব হচ্ছে 1 মানে প্লাস আর 1, সো এটা 1, এটাও কি 1 হবে, মানে কোটির জন্য চিন্তা করো, তাহলে দেখো বাড়ছে না কমছে, ও হচ্ছে আমার -1, ও হচ্ছে -2, তার মানে হচ্ছে কমছে, দেখো -1 থেকে -2 কিন্তু ছোটো, কমলে মানে বিয়োগ, দেখো -1 সাথে যদি আমি কি করি 1 রে বিয়োগ করি, তাহলে কত আসে, -2। ঠিক আছে, এখানে 1 আসলে মানে কমলে মানে বিয়োগ, -1 সাথে আমি 1কে বিয়োগ করলে কত আসে, -2। সেমভাবে -3 সাথে আমি যদি কি করি 1কে বিয়োগ করি, তাহলে কত আসে, -6, দেখো এই যে এখানে -6 আছে। ঠিক আছে, এই হচ্ছে কথা, মানে সেমভাবে বাকিগুলো আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। যেমন তুমি যদি এটা নিয়ে কাজ করো, এখানে ধরো এটা তো আমার এটা গেল, এখন তুমি এটা আর এটা নিয়ে কাজ করতে পারো, মানে বা সি নিয়েও কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। যেমন আমরা কিন্তু অলরেডি এখন এটা জানি আর কি। ঠিক আছে, যেমন দেখো এখানে
এটা কিন্তু সমান দেখছি আমরা, ঠিক আছে। যেমন দেখো সির স্থানাঙ্ক আমরা পাইছি হচ্ছে সির মানে হচ্ছে 5 মানে 10, আর হচ্ছে তোমার এর হচ্ছে গিয়ে 5। তাহলে দেখো এই দূরত্বটা কত, এই দূরত্বের কিন্তু 5, এটা হচ্ছে আমার 5, ঠিক আছে। সো এটা যদি 5 হয় তাহলে আমার কি এটাও কিন্তু 5 হবে। দেখতে পাইছো আমি কেমনে বের করছি, মানে এটা সম্বন্ধ আর ঠিক আছে, কিন্তু আমি তো অলরেডি একটা বের করে ফেলেছি, তো বাকিগুলো বের করা আমার কোনো ম্যাটার না। যেমন দেখো এটা আমি পাইছি কত দূরত্ব 5। এখন দেখো এটা ছিল আমার মানে শুধু বুঝ নিয়ে চিন্তা করতেছি, যেমন এটা হচ্ছে আমার 10, এটা হচ্ছে 5, কমলে কি বিয়োগ, যেমন 10 থেকে 5 বিয়োগ করো 5 আসে, তো 5 থেকে আবার কি 5 বিয়োগ করো, দেখো 0 আসছে, এই যে দেখো 0, তার মানে ওর ভুট 0। আবার যদি আমি কঠিনের চিন্তা করি, যেমন দেখো ওর কি দেখো ওর হচ্ছে অনেকভাবে বের করা যাবে, আমি জাস্ট একটা দেখাই দিতেছি। যেমন ওর হচ্ছে তোমার 6, ওর কোটে 6, ওর হচ্ছে -2, তাহলে কত আসে 6 মানে -6 -2 মানে +2, তাহলে আসে আমার কত -4, -4 মানে শুধু 4, দূরত্ব কখনো কি হয় না মাইনাস হয় না। সো ও যদি 4 হয়, ও 4 হলে কি ও কি 4 হবে, কারণ এটা আমার সমান 4 যদি হয়, এখন তো বাড়ছে না কমছে, বাড়লে যোগ কমলে বিয়োগ। যেমন ও হচ্ছে -6, ও হচ্ছে -2, তার মানে কি বাড়ছে, ঠিক আছে, কারণ -6 ছোটো, -2 কি বড়, বাড়লে কি যোগ। যেমন -6 এর সাথে 4 যোগ করো কত আসে -2, তাহলে দেখো -2 সাথে আবার 4 যোগ করো কত আসে, যেহেতু বাড়ছে -2 সাথে 4 যোগ করলে কি আসে, আসে হচ্ছে তোমার 2। দেখো আর কোটি কি 2, হ্যাঁ একদম একদম সহজ, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, আমরা এ বের করতে পারলাম, কোনো সমস্যা। এখন যদি বের করতে পারি দেখো, তাহলে আমরা কিন্তু এই এ এফ বি দিয়ে আবার কিন্তু আমার এই বি বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেলতে পারবো। যেমন দেখো এখানে এই দূরত্বটা কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2, এই দূরত্ব হচ্ছে আমার 2, হ্যাঁ এটা হচ্ছে আমার 2, যদি 2 হয়, এখন দেখো যদি বাড়লে যোগ, কমলে কি বিয়োগ, দেখো 0 -2 মানে কমছে মানে বিয়োগ, তাহলে 0 থেকে -2 করো -2, তাহলে এটা 2 হলে এটাও 2, তাহলে 2 থেকে আবার কি করো আমার -2 করো, তাহলে কত দেখো -2 -2 মানে হচ্ছে -4, এটা কত 4 আসছে, দেখো -4 আসছে। আবার যদি কোঅর্ডিনেট চিন্তা করো, দেখো এটা হচ্ছে 2 ছিল এখানে, আর এখানে ছিল কত -1, তাহলে 2 + 1 মানে 3, দূরত্বটা হচ্ছে 3, এটা 3, এটাও 3, মানে এই দূরত্বটাও 3। যদি এটা 3 হয়, এটা 3 হয়, এবার দেখো কমছে না বাড়ছে, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে -1, মানে কমলে বিয়োগ, তাহলে 2 থেকে 2 - 3, দেখো -1, 2 - 3 করলে -1, আবার এখানে হচ্ছে -1 এর সাথে কি -3 বিয়োগ করো, -1 -3 মানে -4, দেখো আর কত আসছে -4 আর কি, ঠিক আছে। আবার তুমি কি করতে পারো যে এই মানে বিডি বা সিডি বি দিয়েও কিন্তু আমরা বি বের করতে পারি, কোনো সমস্যা নেই। এটা দিয়েও বের করতে পারি, এটা দিয়ে মানে বিভিন্নভাবে বের করা যায়, কোনো সমস্যা নেই। সো এটা ছিল আমাদের হচ্ছে মানে তিনটা মেথডে দেখা আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন এটা গেলো হচ্ছে আমার 9-এর 1 আর কি, ঠিক আছে, স্থানাঙ্ক এটা গেল। আচ্ছা, এর বাকি 9-এর বাকি অঙ্কগুলো ভরকেন্দ্র দেওয়া আর কি, মানে ভরকেন্দ্র টাইপের ম্যাথগুলো আর কি, ঠিক আছে। সো মানে 3টা শীর্ষবিন্দু যোগ করে আমরা তো জানি যে ভরকেন্দ্র যে আমরা বের করতাম যে 3 দ্বারা ভাগ করে দিলে ভরকেন্দ্র পাওয়া যায় বা জি পাওয়া যায়, ওই টাইপের আর কি, ঠিক আছে। সো এটা দেখাবো, আদানটা শেষ হোক। আচ্ছা দেখো 9-এর বাকি ম্যাথগুলো হচ্ছে ভরকেন্দ্র টাইপের। সো যদি এগুলো একটু দেখি, যেমন দেখো এটা হচ্ছে আমাদের 9-এর 1টা গেল আর কি। সো এটা ভালো অঙ্ক ছিল আর কি। যেমন দেখো বলছে যে 2 নম্বর বলছে যে এবিসি ত্রিভুজের বিসিসিএ ও এবি এর বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে, হচ্ছে বরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো আর কি। এটা আগের ম্যাথটার মতোই আর কি, যেটা করাইলাম এখানে মানে মধ্যবিন্দু দিয়েছে কিন্তু বরকেন্দ্র নির্ণয় করতে হয়েছে। এখন বরকেন্দ্র নির্ণয় করতে গেলে তো আমরা জানি যে তোমার শীর্ষ 3টা বের করা লাগে, এরপর শীর্ষ 3টা যোগ করে কি করা লাগে, 3 দ্বারা ভাগ করে বরকেন্দ্র পাই। সো আমরা একটু অন্যভাবে করবো, যেমন 9-এর 1টাই আমি যদি দেখাই, তোমরা 2 নিজেরাও করতে পারবা, সমস্যা নেই, কারণ একই টাইপের ম্যাথ। মানে যেটা করলাম এটা একটু বরকেন্দ্র দিয়ে দেখায়। যেমন দেখো এখানে আমাদের এরকম ছিল আর কি, যেমন আমাদের ত্রিভুজটা ছিল ধরো এরকম আর কি।
এটা হচ্ছে 9-2, তবে আমি আগেরটা দিয়ে একটু দেখাই, তোমাদের একটু ক্লিয়ার হবে বেশি। যেমন দেখো এরকম এবিসি, সো এবিসির স্থানাঙ্ক আমরা জানি না, কিন্তু আমরা এটা ছিল আমার ডি বিন্দুর স্থানাঙ্ক ছিল হচ্ছে 3, -5। এটা ছিল আমার ই বিন্দুর স্থানাঙ্ক ছিল ধরো হচ্ছে এরকম যে 5, -2, আর এটা ছিল আমার এফ, যেটা ছিল -3, -1, ঠিক আছে, এরকম ছিল -3, -1। আচ্ছা, এটা ছিল -2, -1 মেবি, -2, -1, তাই না? হ্যাঁ, -2, -1, 3, -2। আচ্ছা, এটা হচ্ছে 5, -2। আচ্ছা, যদি এরকম হয়, এখন দেখো ও চাইছে হচ্ছে এখন আমরা জানি যে যদি আমরা কি করি, তোমাদের ইয়াগুলা যোগ করে দিই আর কি, মানে মধ্যমাগুলা যোগ করে দিই, তাহলে কি হবে যে আমি তোমার ওইখানে আমি কি ভরকেন্দ্র পাবো আর কি, ঠিক আছে। যেমন এরকম ছিল, এখান থেকে যদি যোগ করে দিই, এই হচ্ছে অবস্থা, মানে বিপরীত শীর্ষ থেকে কি করব, যোগ করে দেবো, তাহলে আমি কি যে বিন্দু সেট করবো এটা আমার ভরকেন্দ্র। তো এগুলো সবই ছিল মধ্যমা আর কি, ঠিক আছে। এই হচ্ছে মধ্যমা। সো মধ্যমাত্র হয় আর কি, মানে মধ্যমা হচ্ছে মধ্যবিন্দু হবে এবং বিপরীত শীর্ষের সাথে কি আমি যোগ করে দেবো, তাহলে এই হচ্ছে আমার কি, এটাকে বলা হচ্ছে আমার জি, এটা ছিল আমার জি, ঠিক আছে। এখন দেখো এটা যদি আমার জি হয়, সো জি নির্ণয় করার জন্য আমরা সূত্র তো জানি যে এই তিনটা বের করবো আগে, তারপরে কি যোগ করে 3 দ্বারা ভাগ করবো। এখন আমরা মানে ওইভাবে করবো না, আমরা অন্যভাবে, ওইভাবে তোমরা করতে পারবো, কারণ আমি জানি যে এই বিন্দু আমরা সহজে নির্ণয় করতে পারি, কিন্তু আমি একটু অন্যভাবে করবো। মানে দেখো আমি যদি এগুলো একটু যোগ করে দিই, মানে ওই আগের মতো আর কি, যেমন ত্রিভুজটার যেমন একটু আগে যে বের করছিলাম, এই দেখো মানে আগের এটা কি, এটা সমুদ্র ছিল, অর্ধেক ছিল, এটা সমুদ্র, এরকম একটা অবস্থা। এখন দেখো এটা হচ্ছে আমার এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র বলছে আমি জি, ঠিক আছে। এখন আমি তোমাকে বলতেছি এই যে একটা ত্রিভুজ হচ্ছে ছোট, এটা হচ্ছে তোমার ডিইএফ, এই ত্রিভুজ ডিইএফ এর ভরকেন্দ্র কিন্তু জিএই, মানে ত্রিভুজ এর ভরকেন্দ্র যেটা হবে, বড় ত্রিভুজের এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র যেটা, ছোট ত্রিভুজের ভরকেন্দ্র সেটাই হবে আর কি, ঠিক আছে। সো এখন এই জিনিসটা যদি তোমরা বুঝো, কারণ আমি বলছি যে ছোট ছোট ত্রিভুজের ক্ষেত্রে কি ভরকেন্দ্রগুলা মানে কেন্দ্রই থাকে, মানে এক জায়গায় থাকে আর কি ত্রিভুজগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। সো যদি এরকম হয়, এটা আমরা বুঝতে পারলাম। এখানে আমরা কী করতে পারি, যেমন এখানে আমি যেটা দেখাচ্ছি, এখানে কিন্তু আমরা এত কিছু নিয়ে চিন্তা করি নাই, হ্যাঁ, কিন্তু এখানে আমরা চিন্তা করা লাগতেছে, ঠিক আছে। সো তাহলে আমরা যদি ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে দেখো ভরকেন্দ্র একই, মানে কেন হলো বা তোমার কিভাবে আমি একটু দেখাই, যেমন একটু প্রমাণ করে দেখাই তোমাদের। যেমন আমি যদি বললাম এখানে ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ, মানে ডিইএফ এর কি ভরকেন্দ্র একই, দেখো এই ভরকেন্দ্র যদি এক হয়, তাহলে আমার এই শীর্ষবিন্দুগুলো বের করার কোনো দরকার হয় না। এখন দেখো আমি যদি ত্রিভুজ এবিসি নিয়ে কাজ করি, মানে এখানে হচ্ছে ধরো ত্রিভুজ এবিসির জন্য, আর এখানে ত্রিভুজ ডিইএফ এর জন্য। এখন দেখো আমরা শীর্ষগুলো কিন্তু জানতাম, যেমন এটা জানতাম হচ্ছে 0,2, এটাকে বলছে হচ্ছে তোমার 10, -6, আর এটাকে বলছে হচ্ছে আমি -4, -4, ঠিক আছে, এরকম ছিল। সো যদি হয় আর বের করলে কী হবে, এবিসির ক্ষেত্রে জি একসাথে বের করে ফেলে, তিনটা যোগ করে কি 3 দ্বারা ভাগ। যেমন দেখো 0 মানে -4 প্লাস হচ্ছে আমার 10, তাহলে এটা আসলে কত, 0 -4 প্লাস 10 / 3, আর কোটিটা আসবে হচ্ছে এরকম, দেখো কত আসে, 2 -4 -6, 2 -4 -6 / 3, ঠিক আছে। সো দেখো এখানে কত আসে, জি করলে হচ্ছে আমার কত আসে, এখানে আসে হচ্ছে তোমার 6, এখানে আসে হচ্ছে তোমার 6 / 3, তাহলে কত আসে তোমার 2 আসবে,
2 আসবে, আর এখানে হচ্ছে তোমার মানে হচ্ছে -10 + 2 মানে হচ্ছে 8, তার মানে হচ্ছে -8/3। এই হচ্ছে আমার বর্গকেন্দ্র স্থানাঙ্ক বড়টার ক্ষেত্রে। এখন আমি ছোটোটার ক্ষেত্রে যদি বর্গকেন্দ্রটা বের করে দেখো, সেম নিয়ম, 3টাকে যোগ করে কী করে 3 দ্বারা ভাগ করো। যেমন দেখো তাহলে কত আসে, দেখো যদি সেম আসে তার মানে আমি বুঝতে পারবো কষ্ট করে আমার এইগুলো বের করা লাগবে না, শুধু আমি যে 3টা দেওয়া আছে ওইটা দিয়ে বের করলে হবে। যেমন দেখো এখানে আমি কি করলাম, যেমন 3টাকে যোগ করে, যেমন এখানে আছে 3 + 5 মাইনাস, এখানে হচ্ছে 3 + 5, এখানে আছে আমার -2, ঠিক আছে, ডিভাইড বাই কত আমার 3, কমা এখানে আসে তোমার -5 -2 -5 -2 মাইনাস হচ্ছে আমার -5 -2 আছে -1 ডিভাইড বাই 3। তাহলে দেখো এখানে কত আসে, মানে 5 + 3 মানে 8, 8 থেকে কত 2 গেলে 6, 6 ডিভাইড বাই 3 মানে হচ্ছে 2। এখানে দেখো -7 -8, তাহলে হচ্ছে -8/3। দেখো আমার কিন্তু ভর কিন্তু সেম আসছে, ঠিক আছে। সো তোমার কষ্ট করে এগুলা বের করা লাগবে না, তুমি কি করবা, মানে যদি দেখো আমার এইটার জন্য ভর কেন্দ্র আমি বললাম জি প্রাইম, হ্যাঁ, এটার জন্য বলছি জি প্রাইম, এটা বলছি, সুতরাং এখানে জি ইকুয়াল টু বলবো জি প্রাইম। তার মানে আমার বড় ত্রিভুজের ভরকেন্দ্র যার, ছোট ত্রিভুজের কি ভরকেন্দ্র সেমই আসে, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এটা যদি হয় তাহলে আমরা কিন্তু এই 9-এর যে 2 নম্বর আছে এটা একদম সহজে করে ফেলতে হবে। এখানে কষ্ট করে আমরা কি করব, এবিসির স্থানাঙ্ক বের করবো না, আমরা জাস্ট এগুলো দিয়ে ভরকেন্দ্র নির্ণয় করে ফেলবো। যদি তোমাদের একটু দেখা যায়, দেখো দেখো এখানে যেমন এরকম ছিল, আমি একটু, এটা ছিল আমার এবিসি যদি হয়, সো এটা আমার মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু আর কি, ঠিক আছে। এটা ডি, এটা ই, এটা এফ, ঠিক আছে। সো ডি ই এফ এর আমার কি আছে, ই দেওয়া আছে। আমি কি করলাম, এখান থেকে টেনে দিলাম, আবার কি এখান থেকে দিলাম, আবার এখান থেকে দিলাম। সো নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আমার জি, এটা যদি জি হয়, আমার এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2,4, আর হচ্ছে তোমার কত 5,0, 5,0, আর দেওয়া হচ্ছে তোমার 4,-2, এটা 4, ঠিক আছে। সো যদি এটা দেওয়া থাকে আমার, তাহলে আমি কষ্ট করে কি এবিসি বের করবো না। সুতরাং আমি লিখতে পারবো যে ত্রিভুজ এবিসি, ওরা মানে কোশ্চেনে বলছে যে ত্রিভুজ এবিসিটা বের করো, কিন্তু আমরা জানি ত্রিভুজ এবিসির যা হবে ত্রিভুজ কি, এখানটা ত্রিভুজ বানাই দিই। যেমন এইটা আমি যোগ করে দিই, এটা মানে তোমার কিন্তু একটু দেখাইতে হবে যে এটা ত্রিভুজ, ঠিক আছে। আর আমি বলছি সবসময় জ্যামিতি বা সরলরেখার অঙ্কে অবশ্যই কি চিত্র আঁকে নিবা আর কি, অলওয়েজ, ঠিক আছে। চিত্র আঁকলে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়। যেমন ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র ও ত্রিভুজ কত, এটা ডিইএফ, ডিইএফ এর ভরকেন্দ্র একই। আজকে একটু লেট হইতেছে কারণ এমন একটা কলম নিয়েছি জেল পেনের মতো আর কি। সুতরাং ত্রিভুজ এবিসি এর ভরকেন্দ্র, লেখতে কষ্ট হয়ে যাচ্ছে, লেখাও বোঝা যায় না আর কি, মানে এত ছোট ছোট আসে ওই কলম দিয়ে লিখলে। তুমি এটা করলে আমরা যদি সবগুলো যোগ করে দেখো, এখানে আছে 2 + 5 + 4 ডিভাইড বাই 3, 2 + 5 + 4 ডিভাইড বাই 3, কমা এখানে লিখবে 4 + 0 - 2, 4 + 0 - 2 ডিভাইড বাই 3। তাহলে দেখো কত আসে, আমার জি আসবে হচ্ছে এখানে 7 + 4 মানে 11, 11/3, 11/3, কমা এখানে আসছে 4 মানে 2/3। সো এইটাই আমার অ্যান্সার। দেখো এরকমই আসছে, কই 2 নাম্বার, এই যে 11/3, 2/3। সো অ্যান্সার মিলে গেছে আর কি, ঠিক আছে। সো এইটা আমার গেল, এটাও গেল। আচ্ছা
তো ঠিক আছে, একদম ইজি আসছিল, মানে আগেরটা দিয়ে দেখাই দিছি। আর আবার নামাজের সময় হয়ে গেলে তো যাওয়া লাগবে, দেখি কয়টা বাজে।